প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে কি হচ্ছে? সারা দেশে আন্দোলন শুরু হয়েছে যে আওয়ামী দূষরদেরকে, শেখ মুজিব প্রেমীদেরকে এই আ উপদেষ্টা মণ্ডলীর যে আ পরিষদে এখানে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। অথচ ৩ মাস পার হয়েছে তারপরে এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী যারা কিনা এই আন্দোলনে অংশ নিয়েছিল সেই যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধারা আছে, তাদের এখন পর্যন্ত চিকিৎসা হয় নাই। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে যথাযথভাবে এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, তাদের পাশে দাঁড়ানো হয় নাই। যেসব ছাত্ররা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বাদ দিয়ে তারপরে এই ফারুকিদের মতো যারা শেখ মুজিব প্রেমী এবং যারা ৩২ নম্বরের বাড়ি আ আপনার উদ্ধারের জন্য গত ৩ মাস ধরে যুদ্ধ করছে, সারা জীবন যারা আওয়ামী লীগের দালালি করে এসছে, তাদেরকে এখন উপদেষ্টা পরিষদে জায়গা করে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমার সাথে এখন যুক্ত হচ্ছে পঙ্গু হাসপাতালের সামনে থেকে আয়াতুল্লাহ বেহেশতি তিনি আছেন আমাদের সাথে। কি হচ্ছে সর্বশেষ সেইখানে আ আ যেই স্বাস্থ্য উপদেষ্টা আছে তিনার ব্যাপারেও বোধহয় কিছু দাবি-দাওয়া আছে ছাত্রদের এবং যারা যুদ্ধাহত আমি তাদেরকে যুদ্ধাহতই বলব কারণ এই যুদ্ধে তারা আহত হয়েছেন। তাদের সর্বশেষ পরিস্থিতি কি সেটা জানতে আয়াতুল্লাহ বেহেশতির কাছে যাচ্ছি। বেহেশতি আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, কি হচ্ছে মানে আপনারা আ আ কি হচ্ছে ওইখানে এবং ছাত্রদের ওইখানকার আপনারা কি নিয়ে আন্দোলন করছেন? সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন আমাকে। অ্যাকচুয়ালি বলতে গেলে এই মুহূর্তে আমি অবস্থান করছি লিটরে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ একটা ক্রাউড। আপনারা জানেন আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি অনাকাঙ্ক্ষিত বললে ভুল হবে। ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিকেল হসপিটালগুলোতে আপনারা জানেন যে যারা আহত হয়েছিল, যুদ্ধাহত যদি আমি বলি বা আন্দোলনে আহত যারা হয়েছিল, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি ছিল। তো সেই সময় থেকে এক ধরনের কথা এসেছিল যে যারা আহত তারা হচ্ছে ঠিকভাবে তারা কোনো ধরনের কোনো মেডিকেল ট্রিটমেন্ট গুলো ঠিকভাবে পাচ্ছে না, সেটা মেডিসিন হোক, মেডিকেল ট্রিটমেন্ট হোক, হসপিটালের সিট বুকিং হোক বা থেরাপি হোক, পরবর্তী সময় যেটা আই মিন ট্রিটমেন্টের পরবর্তী সময় যেটা ছিল। তো এই ট্রিটমেন্টটা ঠিকভাবে পাচ্ছিল না। তবে একটা সময় স্বাস্থ্য বিষয়ক একটা উপকমিটি গঠন করা হয় এই বিষয়টি দেখভাল করার জন্য। কিন্তু পরবর্তীতে সেটা ফলপ্রসূ কতটুকু হয়েছে সেই বিষয়ে বিস্তার ধরনের আই মিন ইয়া রয়েছে, আপনার বিতর্ক রয়েছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা শুরু থেকেই যারা মেডিকেল এই সেক্টরটা নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ ৬ই আগস্ট থেকে ৭ই আগস্ট থেকে আমরা অনেকেই স্বপ্রণোদিত হয়ে কাজগুলো করছিলাম এবং গভর্নমেন্ট থেকে যতটুকু হেল্প নেওয়া সম্ভব, এই আমাদের মেসেজগুলো যতটুকু পাঠানো সম্ভব সেটা আমরা পাঠানোর চেষ্টা করেছিলাম। আজকে যে ঘটনাটি ঘটেছে, আজকে অনেকেই আমরা জানি যে সকালের দিক থেকে আজকে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন অর্থাৎ পারভিন আপা, উনি হচ্ছে এই নিটরে এসছিলেন। তো আসার পরবর্তী সময়ে যারা আন্দোলনে আহত যারা ছিলেন, যারা চিকিৎসা নিচ্ছিলেন নিটরের অভ্যন্তরে বা যারা এখন পর্যন্ত বেড পাননি বা বেডে অবস্থান করছিলেন বিভিন্ন স্থানে সুচিকিৎসার জন্য, একটু আপগ্রেড চিকিৎসার জন্য, যাদের হচ্ছে অস্ত্রোপচার হবে তারা মানে ওয়েট করছিলেন, তারা সবাই হচ্ছে উপদেষ্টার উপর এক ধরনের অগ্রাসী ভূমিকায় চলে যায় এবং হচ্ছে তাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখে। তো এটা বেশ কিছুক্ষণ সকাল থেকেই মোটামুটি ১০টা-১১টার দিক থেকেই বেশ কিছুক্ষণ যাবত এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটে তাদের জায়গা থেকে এবং পরবর্তী সময়ে আমরা জানি যে এটি দুপুর গড়িয়ে পরবর্তী সময় সন্ধ্যা পর্যন্ত আসে এবং এখন এই মধ্যরাত পর্যন্ত এই বিষয়টি ১২টা ২১ বাজে এই মুহূর্তে এই বিষয়টি এখনো চলছে। তাদের জায়গা থেকে আমরা সমন্বয়ক বৃন্দ যারা আছি বা যারা এই মেডিকেল সেক্টরটাতে বর্তমানে দায়িত্বরত অবস্থায় আছেন, তারা হচ্ছে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখানে অনেক ধরনের কথা আছে যে আন্দোলনকারী যারা আহত হয়েছিলেন পরবর্তী সময়ে তাদের অনেকে সুচিকিৎসার জন্য একটা লিস্ট করা হচ্ছিল এবং জোন ওয়াইজ ডিভিশন করে করে তাদেরকে সুবিধাগুলো দেওয়া হচ্ছিল। কিন্তু তারা সবল না করেই কোনো ধরনের কোনো আই মিন প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো ফলো না করেই তারা উদ্গ্রীব হয়ে আছে অতি দ্রুত সার্ভিসগুলো পাওয়ার আসে, সেই বিষয়ে এক ধরনের একটা ডিসমেন্টাল সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো আমি একটু দেখাতে যাচ্ছি বর্তমান অবস্থা। আমি আমার ক্যামেরাটা একটু ফ্লিপ করব। আচ্ছা, আমি যদি দেখাই এই যে এখানে সংবাদ সম্মেলন হচ্ছে এই মুহূর্তে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনাদের এখানে এখন আছে কে কে? আপনাদের ছাত্র নেতা কে কে আছে?
হাসনাত আব্দুল্লাহ রয়েছে, আরো আছে স্নিগ্ধ, আরো স্বাস্থ্য কমিটির অনেকেই রয়েছে। আচ্ছা। কিভাবে দায় মুক্তি দিবে? তারপরে হচ্ছে যে আমরা যে এখন পর্যন্ত রাস্তায় আছি, আমাদের যে চিকিৎসা নাই। গতকাল রাতে আমি আসতে পারি না, আপনারা ছিলেন, যে একটা 3 মাস পরে এসে শোনা লাগতেছে একজন ভাইয়ের হাত কেটে ফেলা লাগবে। তাহলে কি চিকিৎসা এতদিন হয়েছে? 3 মাস পরে তার হাত কেটে ফেলা লাগে। আমাদের ভাইয়েরা তার জন্য আহতদের জন্য 8 ব্যাগ রক্ত ম্যানেজ করে। আমাদেরকে নাকি ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। আমাদের টাকা দিয়ে রক্ত কিনছি আমরা। আমাদের টাকা দিয়ে আমরা রক্ত কিনছি। তথাকথিত বিদেশ থেকে ডাক্তার আনছে। এখন ভাইয়েরা বলতেছে ওই বিদেশি ডাক্তারের অপচিকিৎসার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহলে আমাদেরকে বিদেশি ডাক্তারের মূলা কেন দেখানো হইলো? বারংবার বিদেশি ডাক্তার, তাও কি হাতে গোনা কয়েকজনের এই মূলা আমাদেরকে কেন দেখাইছে? আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরা তাদেরকে করে ছাড়বো। প্রিয় দর্শক, আপনারা এই পঙ্গু হাসপাতালের সামনের এখনকার পরিস্থিতি দেখছেন। এটা আসলে মানে কল্পনা করার মতো না যে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আপনারা শুনছেন, আমরা সরাসরি সেখানে ঢোকার চেষ্টা করছি। যে পরিস্থিতিটা একটু চিন্তা করুন। এইসব বাদ দিয়ে তারা এখন সংস্কৃতি জগতের উন্নয়নের জন্য একজন মুজিব প্রেমীকে এনে তারপরে করছে। এই হচ্ছে আমাদের এই কথিত বিপ্লবী সরকারের অবস্থা। তো আমরা নিশ্চয়ই ছাত্ররা যেহেতু আবারও মাঠে নেমেছে এবং কালকে আসিফ মাহমুদ তিনি নিজে বলেছেন যে প্রয়োজনে আবারও বিপ্লবের ডাক দেওয়া হবে এবং চূড়ান্ত বিপ্লব তারা ঘটাতে যাচ্ছেন। তো অবশ্যই বাংলাদেশের মানুষ আগেও ছিল, এবারও তাদের সাথে থাকবেন আমাদের বিশ্বাস। যারা হাসপাতালে অন্তত এই যে চিকিৎসাহীন হয়ে এখন পর্যন্ত পড়ে আছে তাদেরকে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যারা হত্যার শিকার হয়েছে, যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া সহ এই উপদেষ্টা পরিষদে যথাসম্ভব ছাত্রদেরকে সংযুক্ত করা এবং আওয়ামী দোসর যারা আছে তাদেরকে অতি দ্রুত এখান থেকে সরিয়ে দেয়া, এবং বিশেষ করে আসিফ নজরুল যিনি এই ঘটনার সবচাইতে মাস্টার মাইন্ড, এই আওয়ামী দোসরদেরকে এখানে আবার ফের প্রতিস্থাপন করার জন্য এই আসিফ নজরুলকে যত দ্রুত সম্ভব আমার মনে হয় এখান থেকে সরানো উচিত। যাই হোক, আমার মনে হয় আয়াতুল্লাহ খুব চেষ্টা করছেন আসলে সেখানে যাওয়ার জন্য। আমরা খুব একটা সুবিধা করা সম্ভব হচ্ছে না। জি, তো কি বলছেন কি আয়াতুল্লাহ, মানে আপনাদের যারা এখানে আছেন তারা কি বলছেন, তাদের দাবি কি? যেখানে সরাসরি স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেকাংশেই দায়ী করা হচ্ছে, কারণ স্পষ্টভাবে বলা হচ্ছে যে আমরা যে ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে চেষ্টা করেছি শুরু থেকে, এই বিষয়গুলো নিয়ে তারা কোনো গ্রাহ্য করে নাই। আমাদের একটা রোড ম্যাপও দেওয়া হয়েছিল স্বাস্থ্য বিষয়ক যে উপকমিটি ছিল এবং হচ্ছে আমরা যারা শুরু থেকে কাজ করে আসছিলাম তাদের জায়গা থেকে, কিন্তু তারা এই বিষয়গুলোকে টোটালি কোনো আমলে নেয়নি এবং হচ্ছে তারা সম্পূর্ণ একই সাথে একেবারে তাদের জায়গা থেকে এমন কিছু ব্যক্তিকে, আপনারা জানেন যিনি যাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, উনি স্বাস্থ্য বিষয়ক কোনো কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত ছিলেন না। তো এই বিষয়গুলোকে তারা স্পষ্টভাবে বলে দিতে চেয়েছে যে এটা অন্যতম কারণ যার কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু সেটাই না, এই বিষয়টি সব থেকে বেশি নিশ্চিত করার কথা ছিল যে যাদের রক্তের উপর আজকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে ছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যাদের রক্তের উপর বসে রাজ করছে, সেই বিষয়টিকে সবার আগে সর্বপ্রথম এখানে প্রাধান্য দেওয়া উচিত ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। এবং এর কারণে আজকে এই দীর্ঘ পরিক্রমায় এই বিষয়গুলো জমতে জমতে আজকে 3 মাস, জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে 3 মাস পর্যন্ত অতিবাহিত হয়েছে, কিন্তু এই বিষয়গুলো এখনো কোনোভাবেই সর্ট আউট করা হয়নি, যেটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজে একজন সমন্বয়ক এবং আন্দোলনকারী। আমি শুরু থেকে স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করছিলাম। আমি তখনও মেডিকেল ফি মওকুফ বা কোনো ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে কিভাবে আসবে এই বিষয়গুলো তখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তখন থেকে এরও আগ থেকে আমি আমার জায়গা থেকে আমি নিজে অনেক বড় একটা অঙ্কের ফান্ডিং তুলে আমি হচ্ছে এদেরকে সহযোগিতা করেছি। এখন পর্যন্ত সরকারি উদ্যোগে এবং আরো একটি ফাউন্ডেশন কাজ করছে, আপনি জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। তো তারা একই সাথে দুটো ফাউন্ডেশন কাজ করার পরও এখন পর্যন্ত ওই ধরনের কোনো সুরাহা করা হয়নি। একই সাথে ডক্টর এটাও বলেছেন যারা হচ্ছে চোখে
ইনজুরি, আই ইনজুরি যারা হয়েছেন তাদের ভাগ এই চোখের কোনো ধরনের আই মিন কোনো ট্রিটমেন্ট, পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট করা সম্ভব হবে না। হয়তোবা চোখের যদি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের কথা সরাসরি ডক্টরদের কাছ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনি এটাও জানেন যে বাইরে থেকে চায়না এবং রাশিয়া থেকে এবং বিভিন্ন বহির্বিশ্ব থেকে আমাদের এখানে ডক্টর আসছেন, ডক্টরের বিশেষজ্ঞ টিম, এবং তারা হচ্ছে এসে মাধ্যমে যে ধরনের রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করাতে হলে সবাইকে অনেককেই দেশের বাইরে পাঠাতে হবে। অনেকে লিম্প ইনজুরি আছে, পা কেটে ফেলতে হচ্ছে, আবার অনেককে উচ্চ ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। এই বিষয়গুলোকে আসলে স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকে কতটুকু উনি সফল হলেন সেটা আসলে এখন অনেক বড় প্রশ্নের দাবিদার রাখছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আর কি। জি, আয়াতুল্লাহ আপনাকে ধন্যবাদ। হাসনাত আপনাদের সাথে আছে। হাসনাত কি বলছে? হাসনাতের বক্তব্য কি এখানে? হাসনাতের সাথে এখন পর্যন্ত আমি ভিতরে গিয়ে যোগসাজশ করতে পারিনি। সে এখন প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে কথা বলছে। তাদের জায়গা থেকে যে দায়িত্বটা যার উপর অর্পণ করা হয়েছিল, তা আমি একটা পর্যায়ে দেখলাম যে তাদের সাথে তাদের এক ধরনের বাকবিতণ্ডাই হচ্ছে, যে অর্পণ যাদের উপর করা হয়েছে তারা ঠিকভাবে দায়িত্বগুলোকে পালন করতে পেরেছে কিনা সেই বিষয়ে প্রশ্ন চলে আসছে এখন। যেহেতু সমন্বয়ক বৃন্দদের জায়গা থেকে তাদের দায়িত্বগুলো ডিভিশন করা ছিল, বিভিন্ন অংশে ভাগ করা ছিল। এই অঞ্চলে যার দায়িত্ব ছিল, আপনি জানেন যে কতগুলো প্রতিনিধি অ্যাসাইন করা হয়েছে, নির্দিষ্ট প্রতিনিধি নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বে আছে। কেউ বিভিন্ন বিভাগীয় দায়িত্বেও আছে, যেমন নাক কান গলা বা হচ্ছে গ্যাস্ট্রোলজি বা অন্যান্য যে বিভাগগুলো, এভাবে ডিভিশন ওয়াইজ হচ্ছে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। এই অঞ্চলের দায়িত্ব যার ছিল তাকে এক ধরনের দোষী সাব্যস্ত করা হয়েছে। তো এই জায়গা থেকে তার ভূমিকা এবং হচ্ছে একই সাথে স্বাস্থ্য উপদেষ্টা আজকে যে অকারেন্সটা ঘটে গেল, যে তার লিটারেলি তার গাড়ি সবাই ঘিরে ধরেছিল, আহতদের পরিবার এবং নিহতদের পরিবার। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা বলাই বাহুল্য, যেটা হচ্ছে যে এই সুযোগ নিয়ে আওয়ামী দোসর বা স্বৈরাচারী দোসর যারা আছে তাদের অবস্থান তারা কিভাবে জানান দিচ্ছে বা এটাকে কিভাবে তারা ইউজ করছে ব্যাপার। তাদের জায়গা থেকে তারা অবশ্যই এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন, এবং তারা ইম্পোস্টার হয়ে ভিতরে ঢুকেও কোনো ধরনের কোনো ক্রু করার চেষ্টা করছে কিনা সেটা অনেক বড় একটা ব্যাপার আসলে। এই ধরনের বিষয়গুলোকে আমাদের সমন্বয়কদের জায়গা থেকে এই ধরনের বক্তব্য আমরা স্পষ্ট করে বলছি আর কি। আচ্ছা, আপনার কাছে আমি শেষ একটা প্রশ্ন আয়াতুল্লাহ, আপনার কাছে আমি শেষ একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন কোঅর্ডিনেটর এবং একজন আন্দোলনের সমন্বয়কদের মধ্যে একজন, বলা চলে যে অগ্রভাগে যারা ছিল তাদের মধ্যে একজন। আপনি সহ যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, তারপরে নর্থ সাউথ, এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আপনারা সম্পৃক্ত হলেন, মানে তারা হঠাৎ করেই এত পিছিয়ে গেলেন কিভাবে? মানে আপনারা এই যে আমাদের সামনে এখন কোথাও নাই, উপদেষ্টা পরিষদের কোথাও আপনারা নাই, আলোচনাতেও নাই, মিডিয়াতেও নাই। মানে আপনাদেরকে কি দূরে ঠেলে দেওয়া হয়েছে নাকি আপনারাই দূরে সরে গিয়েছেন? এই বিষয়টিতে উত্তর করতে গেলে আসলে অনেকগুলো ইস্যু চলে আসে। প্রথমত হচ্ছে বিপ্লবের জায়গা থেকে যদি বলতে চাই, তাহলে বিপ্লব কি পরিপূর্ণভাবে হয়েছিল কিনা সেটা অনেক বড় একটা প্রশ্নের অবস্থান রাখে। এখন যেটা আমরা করছি যে সেটা হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে প্রতীকী বিপ্লব, প্রতীকী রিপ্রেজেন্টেশন। কজ বিপ্লব হলে আমরা জানি যে একটা জায়গা থেকে যখন বিপ্লব হবে তখন সেখানে আপনার ইচ্ছের জায়গা থেকে গভর্নমেন্টাল বডি বা গভর্নেন্সিং এর জায়গা থেকে পুরো A to Z পুরোটাকে একেবারে ঢেলে সাজানো হবে, এবং যারা বিপ্লব করেছে তারাই সেই জায়গাগুলো দখল করে নেবে। তো সেই ক্ষেত্রে তো আমাদের জায়গা থেকে মাত্র হচ্ছে আমাদের কয়েকজন, আমাদের মাত্র তিনজন শিক্ষার্থী বেশ কয়েকজন PS কিংবা APS হিসেবে যারা গিয়েছে তারা মাত্র হচ্ছে শিক্ষার্থীদের মধ্য থেকে এখানে অবস্থান করেছে। এখন এখানে আরো একটু কমপ্লিকেটেড বিষয় হচ্ছে, যেহেতু এখানে রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে সবাই ছিল, বিভিন্ন রাজনৈতিক দলও তাদের পার্টিসিপেশন ছিল, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেহেতু বিপ্লবের মেইন সূতিকাগার ছিল বা আমাদের জায়গা থেকে আমরা কয়েকজন যারা যারা পঙ্গু হয়ে আছেন এরকম কয়েকজনের বক্তব্য আমরা জানি, তাদের পরিবার কি বলে সেটা আমরা একটু শোনার চেষ্টা করবো এখন। জি, আমরা পরিবারগুলোকে দেখে এবং যারা পঙ্গু হয়ে আছে, আয়াতুল্লাহ আপনি একটু যারা পঙ্গু হয়ে আছেন এখানে এবং পরিবার তাদের কি অভিযোগ সেগুলো আমরা একটু শুনবো। আমার কথা শোনা যাচ্ছে?
হ্যাঁ, জি শুনছি, আমরা শুনছি। আপনি জি ওনাদের বক্তব্যগুলো একটু শুনতে দেন। আচ্ছা, আমি একটু শুনতে যাচ্ছিলাম আপনার বর্তমানে আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন আর কি কি ধরনের সমস্যা আপনি আপনার মনে হচ্ছে যে আপনার পায়ে ইনজুরি হয়েছে। আচ্ছা, আপনি কি কোথায় কিভাবে আহত হয়েছিলেন? আমি নারায়ণগঞ্জে আহত হয়েছি আচ্ছা, জুলাই 18 তারিখ। জুলাই 18 তারিখে। আচ্ছা, কি গুলি লেগেছিল পায়ে? না, আমার গুলি লাগে নাই। আমাকে নৃশংস ভাবে ছাত্রলীগের ছেলে পেলেরা কোপায়, কোপানোর পরে আমার পিছনে কোপ মারে, তারপর আমার মাথা কাটা যায়। নার্ভ কেটে ফেলতে হয়েছে। আচ্ছা, আপনি কি এখন পায়ে একেবারে হাঁটতে পারছেন না? না, আমার প্রায় হাঁটতে আরো প্রায় 2.5 বছর সময় লাগে। 2.5 বছর সময় লাগবে। আপনার উন্নত চিকিৎসার জন্য কি করা হয়েছে এখন পর্যন্ত, কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত ভাই এই যে ওটি চালাই এই কাছে জীবনের উপর দিয়ে 4টা ওটি হয়ে গেল ভাই, আমি কোনো এখনো পায়ের এখনো কোনো উন্নতি পাইনি। আচ্ছা, আপনি সব ধরনের সুযোগ সুবিধা কি পাচ্ছেন? না ভাই, জাস্টিস ম্যান নাই ভাই পাইতেছি হালকা পাতলা এই। রোগী মানুষ আপনাকে মিডিয়া লোক আরো বাড়ি ফেলা জি, ভাই আপনার ইয়ে করেন না, আপনার ইয়ে করেন না। আপনি এইদিকে আসছি। আপনি একটু আপনার জায়গা থেকে বলেন যে আপনি আজকে সকাল থেকে, আপনি কি সকাল থেকে এখানে আছেন? হ্যাঁ, আমি মেডিকেলে ভর্তি আছি এবং সকাল থেকে আমি এখানে আন্দোলনে অংশগ্রহণ করছি। আচ্ছা, স্বাস্থ্য উপদেষ্টা আজকে এখানে এসেছিলেন ভাই। আচ্ছা, আপনাদের সাথে কি ধরনের মানে বক্তৃতা হয়েছে বা কি ধরনের কথাবার্তা হয়েছে তাদের? ওখানে স্বাস্থ্য অধিদপ্তর যারা আসছেন, আসার পরবর্তী ওনারা 4 তলায় চলে গেছেন। আচ্ছা, 4 তলা নিজের 4 তলায় চলে গেছেন। 4 তলা কয়েকজন রোগী দেখছেন, 4-5 জন রোগী দেখছেন। ওখানে রোগী আছে 40-50 জনের মতো, মানে 4-5 জন রোগী দেখে ওনারা চলে যাইতেছেন। বাকি 3 তলা এবং 4 তলা যে রোগীগুলা আর আছেন, এদেরকে দেখার সময় ওদের নাই। তো ওনারা যে যে মানুষদের রক্তের পেপারা দিয়ে আজকে যারা ক্ষমতার অধিকারী হয়েছে, তাদেরকে দেখার অধিকার, তাদেরকে দেখার সময় তাদের নাই। মূলত কথা এখানে, তারা কোন অবস্থায় আছে, এই লোকগুলো দেশের জন্য রক্ত ঝরাইছে, পাও দিয়েছে, হাত দিয়েছে, জীবন দিয়েছে, দেশের জন্য কত কি করলো। যারা এই ক্ষমতার অধিকারী যাদের কারণে পাইলো, তাদেরকে দেখার সময় নেই। এবং তারা যে বর্তমানে যারা অসুস্থ যারা আছে, তাদেরকে পুনরায় চিকিৎসা ঠিক মতো দিচ্ছে না এবং ঠিক মতো তারা চিকিৎসা পাইতেছে না, এবং যারা খাবার দাবার ঠিক মতো পাইতেছে না। মানে একজন রোগীর জন্য যে খাবার মেডিকেল থেকে দেওয়া হয়, ওই খাবার রুগী তো খাইতে পারতেছে না, এবং রোগীর সাথে যে অভিভাবক যে একজন আছে সেও খাইতে পারতেছে না। এখন এদের যে খরচ, মেডিকেলে থাকার পর খরচ তারা বহন করতেছে। মানে এই থেকে আজকে 3 থেকে 4 মাস চলে যেতেছে, 3 মাস শেষ 4 মাসে পড়ে গেছে। মানে এদের পিঠ এখন দেওয়ালে ঢেকে গেছে, এখন এরা রাস্তায় নামতে পারে। আপনার দাবি কি আপনার জায়গা থেকে বলেন? এখন আমার দাবি, যেভাবে আমরা পুনরায় চিকিৎসা পাইতে পারি, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে ভালোভাবে চলতে পারি, এবং আমাদের ছেলে সন্তান আছে তাদেরকে কিভাবে আমরা লেখাপড়ার খরচ দিতে পারি, এই পর্যায়ে আমাদের যত দাবি দরকার গুলো আছে এগুলো যদি মাইনে নেয়, তাহলে আমরা এই রাস্তা ছেড়ে দিই। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখানে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আসলে। আমি একটু দেখি হাসপাতালের কাছে যেতে পারি কিনা, একটু দেখি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি আয়াতুল্লাহ, আমরা শুনছি জি। আচ্ছা, প্রেস কনফারেন্স, প্রেস রিলিজ, সংবাদ সম্মেলন যেটা আমি বলি, এই বিষয়গুলো সম্পূর্ণ এখানে সম্পন্ন করা হয়েছে বর্তমানে। আমি আমার জায়গা থেকে এই হচ্ছে নিটোর এখানে, আর ভিতরে এখনো রাত এই 1টা প্রায়, এখনো মানুষ এখানে অবস্থান করছে, আহতদের পরিবার যারা আছে। আমাদের এই রাস্তা বন্ধ করে এমন কোনো
4 ঘন্টা 5 ঘন্টা এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া যায়, ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসা যায়। আজকে আমরা সকাল থেকে রাস্তা অবরোধ করে আসছি, এখন পর্যন্ত তারা এখন আমাদের চোখের সামনে আসতে পারে নাই। তাহলে আসলে তারা তেরাবাজি আমরা করতে হবে। বলতে কথা যে আমরা রাস্তা এটা বন্ধ করছি এবং হাই রোড আমরা বন্ধ করে দিতে হবে। মূলত কথা হলো যে আমরা যখন ঢাকার যে রোড হাই রোড গুলো আমরা যখন বন্ধ করে দেবো, তখন তারা ঠিকই আমাদের কাছে আসতে বাধ্য হবে। তারা ঠিকই আমাদের কাছে আসতে বাধ্য হবে। আমরা তাহলে আমরা সামনের দিকে আগে আমরা মেন হাই রোড বন্ধ করে দেবো এবং এটাও বন্ধ থাকবে, ওটাও বন্ধ থাকবে। কোন দিক থেকে কোনো গাড়ি আসবেও না। প্রিয় দর্শক দেখেন, একটা জিনিস চিন্তা করেন, এই লোকের যে কথাগুলো বলছে যে সকাল থেকে তারা বসে আছে রাত পর্যন্ত, তাদেরকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দিতে পারে নাই সরকার। সরকার আছে হচ্ছে আসিফ নজরুল। আমি মনে করি সরকারের উচিত আসিফ নজরুলকে নারী ও শিশু বিষয়ক একটা মন্ত্রণালয় দিয়া ওইখানে এই নায়ক নায়িকা যে কটা আছে ওই কটার ওনারা দিয়া দেন, উনি রাতে ওইখানে ওদেরকে নিয়ে থাকুক, ওইখানে উনি ওই নারীদেরকে নিয়ে একটা নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করে ওইটার উপদেষ্টা হিসেবে কাজ করুক। কারণ আসিফ নজরুল এই সব নষ্টের গোড়া। এই মানে যার মানে চরিত্রের সমস্যা থাকলে যে সমস্যাটা হয়, এদেরকে মেয়ে মানুষ দিয়ে পটানো যায়, পটায় ভিডিও নেওয়া যায়, ভিডিও নিয়ে যেমনি ইচ্ছা তেমনি কাজ করানো যায়। তো আমরা মনে করি যে মানে খুব কষ্টের বিষয়। আসলে দেখেন, আমি জানি না আপনার কাছে কেমন লাগছে, আপনারা আমার এই ভিডিও যারা দেখছেন, আপনি কি কল্পনা করতে পারেন, আপনার বিশ্বাস হয় যে ইলিয়াস ভাই, বাংলাদেশে আমি একজনকে না দেখালেই নয়, একজন স্নাইপার শট হয়েছিল, স্নাইপারের বুলেটে যিনি আহত হয়েছিল তার কথা আমি একটু নিতে চাচ্ছিলাম। উনি একটু কথা বলবেন, উনি কিছু বলতে চান, ওনার কিছু বলার আছে আসলে। আপনি যদি কাইন্ডলি একটু বিষয়টি ইয়ে করতেন। জি, আপনার জায়গা থেকে জি আপনি আমি হলাম প্রাইভেট ইউনিভার্সিটির সবচেয়ে গুরুতর হতাহতের ভিতরে একজন। আমার পেটে স্নাইপারের শুট করা হয়, এদিকে ঢুকে ঢুকে আমার এদিক দিয়ে বের হয়। এদিক দিয়ে বের হয়। আর এদিকে আরেকটা গুলি ঢুকে যায়, তো পায়ে আরো দুইটা বল। পায়ে আমার আরো 2টা গুলি লাগে। আর আমি আরেকটা কথা হলো, আমার এই শরীরে আমার উপর সেকেন্ড হামলা হয়, সেটা হলো আশুলিয়াতে। আমাকে দিয়ে প্রথমে হামলা ছিল, আমার হামলায় এই হামলাতে আমি এলাম আসাদুজ্জামান খান কামালের ছেলে মুদাসির খান জ্যোতি, ওই মামলার বাদী আমি। মুদাসির খান জ্যোতিকে আমার মামলাতে রিমান্ড ঘোষণা করা হয়। তো ওইখান থেকে ও একটা ভাড়া ফোনে ব্যবহার করে আমাকে সেকেন্ড হামলা করে। আমাকে যে হামলা করে লাশ হত্যাকারী আমি আবার 46 জন যে লাশ হত্যা করা হয়, এএফএম সাইদ আশুলিয়া থানার যারা লাশ ঘটনার সাথে সরাসরি জড়িত, এএফএম সাইদ, আপনি বলেন এএফএম সাইদ, আব্দুল্লাহ আল কাফি, বিশ্বজিৎ, সবাইকে আমার মামলাতে গ্রেফতার করা হয়। এর ফলে আমি আমার বাসাতে থাকতে পারতাছি না, কারণ আমাকে আমার যে মার যে সেবাটা পাওয়ার দরকার ছিল আমি আমার মার সেবাটা পাইতেছি না। আমি আমার এলাকা ছেড়ে আমি এখন বসুন্ধরাতে আশ্রয় নিচ্ছি, কারণ আমার উপর মৃত্যু ঝুঁকি আছে। অলরেডি তিনবার হামলা সেই হামলাগুলো কবে হয়েছে? একটা হামলা করা হলো 15 সেপ্টেম্বর। তো ওই হামলাতে আমার পেটের যে আমাকে এইভাবে পেটে এই পেটটা আমাকে ঘুষানো হয়, এই পেটে এটা ছিঁড়ে ফেলা হয়। এটা ছিঁড়ে ফেলা হয়। এখান থেকে আমার আইলিস্টমি, আমি একটু ছবিটা দেখাচ্ছি, আমার আইলিস্টমি কোলাপস করে এর ফলে। দুই হাত এইভাবে ধরে তারপরে দেখেন, এই যে এর ফলে আমার এই যে আইলিস্টমিটা, এই যে এই আইলিস্টমিটা আমার কোলাপস করে এক থেকে এই ঘুষানোর ফলে। অথচ এটা নর্মাল ছিল, এই যে এর আমার থাকা উচিত ছিল হলো এরকম, এই যে আমার থাকা উচিত ছিল এরকম। আমার পেটে ঘুষানোর ফলে আমার পেটের আইলিস্টমি এভাবে বাইরে হয়ে পড়ে, আমার উপরে যে হামলাটা হয়। আচ্ছা, আপনার বর্তমানে চিকিৎসার বর্তমান আপডেটটা কি, অবস্থাটা কি একটু যদি আপনি এটা হলো আমার সেকেন্ড অপারেশন লাগবে। এর অপারেশনের নাম হলো রিভার্স আইলিস্টমি। রিভার্স আইলিস্টমি যে অপারেশনটা আছে, এই অপারেশনটা আমি সিএমএস হসপিটালে আছি বর্তমানে, সিরিয়াল দিয়ে আছি। আমাকে খালি ঘোরানো হচ্ছে, এই সপ্তাহ না পরের সপ্তাহ, 2 সপ্তাহ পরে আসো, 2 সপ্তাহ পরে আসো, 2 সপ্তাহ পরে আসো, এখনো এভাবেই রয়েছে। আচ্ছা, সেখানে তো আমি যতটুকু জানি সিএমএস এ অনেক লম্বা একটা লাইন আছে। তো সেক্ষেত্রে কি আপনি এমন কোনো ব্যাপার দেখেছেন যে সেখানে আরো অন্যান্য যারা চিকিৎসা নিচ্ছে তারা? আইলিস্টমির যে ব্যাপারটা, এটা হয় অনেকের। আমার যে একটা অ্যাক্সিডেন্টের ফলে এই জিনিসটা কোলাপস করে।
ধরে আমার- বললেন হ্যাঁ। আমার যে একটা অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের ফলে এই জিনিসটা কোলাপস করে, মানে বের হয়ে যায় বের হয়ে আচ্ছা, যায় আর কি আচ্ছা, ভিতর আচ্ছা, থেকে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই জিনিসটা আমার সাথে ঘটছে, তো ডাক্তার বলে যে আমাকে খুব শিগগিরই অপারেশন হবে, কিন্তু এখনো আমাকে কোনো ফোন কল বা কিছু করা হয়নি। এখানে আমার উপর একটা পূর্ণাঙ্গ একটা অবহেলিত হচ্ছে। আমার এখন সেকেন্ড অপারেশন করা হচ্ছে না, এখান থেকে আমার কোলাপস এখানে আমার নারী যে পেটের ভিতরে নারী বুড়ি এটা বাইরে হয়ে রয়েছে। ব্যাগের খরচটা বল। আমার একটা ব্যাগ প্রতি সপ্তাহে আমার 4টা লাগে। আমার একটা ব্যাগের দাম 1500 টাকা, আর 18 হলো 1000 টাকা, মানে মোট 2500 টাকা আমার প্রতি এক ব্যাগের খরচ, যেটা আমার সপ্তাহে 4টা করে লাগে। এই ব্যাগগুলোর যে এক্সপেন্ডিচার আছে, আমরা তো বলেছিলাম যে মেডিকেল যে এক্সপেন্ডিচার গুলো, খরচগুলো সেটা আমরা সম্পূর্ণ মওকুফ করে দিব। হ্যাঁ। এগুলো কি মওকুফ করা হয়েছে? না, আপনি এই ঠিক ব্যাগ আমি পাচ্ছেন? নিজে কিনি, আমার ফ্যামিলি বহন করে। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি। আজকে আমার ফ্যামিলির হয়তো একটু সামর্থ্য আছে, কিন্তু আমার মতো ব্যাগ আমি যখন আমার ছোট ভাইরে যখন পাঠাই যে যা তুই ব্যাগ নিয়ে আয়, ওকে ভাই এইরকম ব্যাগ অহরহ মানুষ কিনে নিয়ে যেতেছে, না জানি ওদের কি অবস্থা। বর্তমানে আজকে তো স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন ভিতরে, তার প্রতি তার কাছে থেকে কি আপনি কোনো ধরনের কোনো আশ্বস্ত কোনো বিষয় পেয়েছেন যে এটা না। খুব শীঘ্রই এটা সলভ করা হবে না, বা না। কিছু? আমার সবচেয়ে মূল যে কোয়ারির ব্যাপারটা হলো পুনর্বাসন। আমি এই শরীর নিয়ে এই শরীরে আমি কি করতে পারবো? যার হাত নাই সে শরীরে কি করতে পারবে? যার পা নাই তার সে কি করবে? এখানে দেখেন চোখে অনেক গুলি আছে। আমার এলাকাতে আমার ছোট ভাই আমার একসাথে আন্দোলন করছে, ওর মাথার ভিতরে এখনো 2টা গুলি আছে, ইস্তিয়াক না। ও কি করবে? আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। সরকার কি করতেছে, টাকা তো কি করতেছে ওগুলা? আমরা কি উন্নয়নের, আমরা কি আর কি দেশ সংস্কারের অংশ না? আমাদের কি যে আমাদের সেবা করা, এটা কি দেশ সংস্কারের অংশ না? আমরা অবশ্যই। ওনারা সবাই বলে যে দেশ সংস্কারের ব্যস্ত, দেশ সংস্কারের ব্যস্ত। আসলে আমাদের কি চিকিৎসা করা কি দেশ সংস্কারের অংশ না? অবশ্যই। আমাদের অ্যান্টিবায়োটিক না দিয়ে চিকিৎসা করতেছে, আমরা ব্যাপারটা এরকম হয়েছে। আমরা শিপুর ভাই ব্রাদার হিসেবে আমরা কিছু কথা বলতে চাই। ইলিয়াস ভাই, আমরা আপনাকে